স্বাগত জানাচ্ছি চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন বিভাগীয় খবরে। ভিন্ন রকম সংবাদ নিয়ে আমাদের আয়োজন। আজ জানাবো বরিশাল বিভাগের জেলাগুলোর খবর। আপনাদের সাথে আছি আমি ইপসিতা জামান। কোনোদিন 1 মিনিট দেরি করে আসেননি ক্লাসে, কোনোদিন নেননি অনাকাঙ্ক্ষিত কোনো ছুটি। নিষ্ঠাবান ছিলেন পাঠদানে। 42 বছরের শিক্ষকতা করার পর অবসরে গেলেন বরিশালের শিক্ষক মোশাররফ হোসেন। তাই তো বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে বিদায়ী সংবর্ধনার আয়োজন করেন সহকর্মী, সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা। শিক্ষা জাতির মেরুদণ্ড এবং সেই মেরুদণ্ডের মূল কারিগর হচ্ছেন শিক্ষক। কিন্তু বর্তমান সময়ে প্রায় সময় শোনা যায় যে শিক্ষকরা তাদের শিক্ষার মান কতটুকু রাখতে পারছেন সেটি নিয়ে প্রশ্ন ওঠে, এবং যার জন্য দেশের বিভিন্ন স্থানে শিক্ষককে নানান জায়গায় হেনস্থা এবং অপদস্থ হতে হয় তারই শিক্ষার্থীদের দ্বারা। কিন্তু এমন একটি পরিবেশে যখন আমরা শুনি সেই শিক্ষার্থীরা নেচে গেয়ে অভিনন্দন জানিয়ে শিক্ষককে দিচ্ছেন বিদায় সম্বর্ধনা, কারণ তিনি তার সারা জীবনে কখনো নিয়মানুবর্তিতার বাইরে যাননি, অর্থাৎ কখনো কোনো দিন বিদ্যালয়ে আসেননি দেরি করে নিয়মের বাইরে, অথবা কোনো ক্লাসে দেরি করে ক্লাস নিতে আসেননি। তার ক্লাসের ছিল শিক্ষার্থীদের প্রতি শিক্ষা দেওয়ার অনুরাগ, এবং তার কাজ ছিল শিক্ষার্থীদের মনের মধ্যে প্রবেশ করে তাকে সুশিক্ষায় শিক্ষিত করা। আর যার কারণেই আজ শিক্ষার্থীরা তার কাছে মাথা নত করে তাকে বিদায় সম্বর্ধনা দিচ্ছেন, যেটি একটি অনুকরণীয় এবং অনুপ্রেরণা হয়ে থাকবেন বলেই মনে করছেন শিক্ষার্থী এবং তার সহ শিক্ষক যারা তারা। স্যার আমাদের জীবনে একটা মাইল ফলক। তিনি আমাদের যে শিক্ষা দিয়েছেন সেই শিক্ষা আমরা কোনোদিন ভুলব না। তার সময়ানুবর্তিতা, যেটা থেকে আমরা সময়ানুবর্তিতে শিক্ষা পাই, তারপরে স্যারের যে পাঠ কৌশল, এটা আসলে খুব বিরল দৃষ্টান্ত। 42 বছর আমাদের এই স্কুলে চাকরি করছে, তো আজকে তার এই বিদায়ী অনুষ্ঠানে আমরা একত্রিত হয়েছি। আসলে স্যারের এই বিদায়টা আমরা মেনে নিতে পারতেছি না, মানে আমরা খুবই আবেগ আপ্লুত, কারণ স্যার আমাদের মাঝে আরও থাকলে আমাদের পরবর্তী যে জেনারেশন, যে আমাদের ছোট ভাই বোনেরা, তারা অনেক কিছু শিখতে পারত। স্যার আমারও শিক্ষক, তারপরে আমি স্যারের সাথে আবার শিক্ষকতা করে আমি ধন্য। স্যারের সেই 85-86-তে অঙ্ক থেকে শুরু করে ইংরেজি, বাংলা সব বিষয়ে পড়াইতো, এবং তার কাছে আমরা মাধ্যমিক লেভেলে লেখাপড়া করেছি, তার সাথে শিক্ষকতা করেছি। বরিশালের বাকেরগঞ্জের দুধল মৌ আরশেদ কাদের মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মোশাররফ হোসেন। তার দীর্ঘ 40 বছরের জীবনে তিনি কখনো বিদ্যালয়ে দেরি করে ফেরেননি, কোনো ক্লাসে দেরি করে ঢোকেননি। এখন এখান থেকে বিদায় নেওয়ার পরে এই প্রতিষ্ঠানেই তার সেই স্মৃতিগুলো থেকে যাবে। তিনি বলছেন যে অন্য শিক্ষকরাও যেন তার কাজের প্রতি দায়িত্বশীল হন, কাজের প্রতি মর্যাদাশীল হন, তাহলেই তিনি পাবেন শিক্ষার্থীদের কাছ থেকে সঠিক মর্যাদা। আজকের আমি খুব আনন্দিত যে আজকের এই দিনে নৈতিক অবক্ষয়ের সময়ও শিক্ষার্থীরা যে আমাকে অনেক সম্মান দিয়েছেন, এজন্য আমি সবার কাছে কৃতজ্ঞ। শিক্ষার্থীদের পাঠদান করার থেকে আমাদের পিছু হওয়া ঠিক হবে না, আমাদের সুন্দরভাবে পাঠদান করতে হবে এবং ওদের নৈতিক শিক্ষা শিক্ষিত করতে হবে, এটা আমার দাবি সব শিক্ষকের কাছে। শিক্ষক যদি ন্যায়নিষ্ঠ হয়, পাঞ্চুয়াল হয় এবং ছাত্রছাত্রীদেরকে সুন্দর ভালোবাসতে পারেন, তাহলে হয়তো শিক্ষার্থীরাও তার ছাত্রদের শ্রদ্ধা করবেন। একজন মোশাররফ হোসেনের অনুপ্রেরণায় যদি অন্য শিক্ষকরাও অনুকরণীয় হয়ে ওঠেন, আদর্শবান হয়ে ওঠেন, তাহলেই উন্নতি ঘটবে সারা দেশের শিক্ষা ব্যবস্থার। কাউসার হোসেন রানা, চ্যানেল 24, বরিশাল। ভোলার দইয়ের খ্যাতি দেশ জুড়ে। সম্প্রতি ভৌগোলিক নির্দেশক বা জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে 200 বছরের ঐতিহ্যবাহী মহিষের কাঁচা দুধের এই টক দই। এতে আনন্দিত এ জেলার মানুষ। মেঘনা ও তেঁতুলিয়া নদীর কোল ঘেঁষা দেশের সর্ববৃহৎ দ্বীপ জেলা ভোলা। জেলার ছোট বড় অর্ধশতাধিক চরে প্রায় 1,24,000 মহিষ লালন পালন করেন খামারিরা। দই তৈরির জন্য এসব চর থেকে মহিষের দুধ সংগ্রহ করেন ব্যবসায়ীরা। ভোলার এই দইয়ের খ্যাতি দেশ জুড়ে। যে কোনো পারিবারিক কিংবা সামাজিক অনুষ্ঠানে অতিথি আপ্যায়নের অন্যতম উপাদান এটি। শুধু তাই নয়, এই দই উপহার হিসেবে যাচ্ছে দেশের বিভিন্ন জেলায়। আমি যখন ঝালকাঠিতে বেড়াতে যাই তখন আমার আত্মীয় স্বজনের জন্য ভোলার দধি নিয়ে যাই এবং তারা অনেক খুশি হয়। আমরা চাই এই টক দই ভোলা ছাড়িয়ে সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ুক,
এর পাশাপাশি আমরা এও চাই যে এই টক দইয়ের মান যেন সবসময় এইরকমই অক্ষুণ্ণ থাকে। সম্প্রতি ভৌগোলিক নির্দেশক বা জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে ভোলার 200 বছরের ঐতিহ্যবাহী মহিষের কাঁচা দুধের টক দই। এতে আনন্দিত জেলার মানুষ। আমাদের এই টক দইটা ভোলার মধ্যে সীমাবদ্ধ থাকতো, এখন সারা বাংলাদেশে এটা সুনামের সহিত চলতেছে। আমাদের এই দইটা যাতে আমরা আরও বিস্তৃতি লাভ করতে পারি, দুধটা যেন আরও সুন্দর মতো আমরা সরবরাহ করতে পারি, এই জন্য আমরা সরকারের সহযোগিতা কামনা করছি। শুধু আগে ভোলার ভিতরে সীমাবদ্ধ ছিল, এখন সারা বাংলাদেশে এটা আনা সেখানে পৌঁছে যাবে, এই জন্য আমরা আনন্দিত। ভোলার মহিষের দধি জিআই পণ্য স্বীকৃতি পাওয়া আমরা ভোলা দধি ব্যবসায়ী আন্তরিকভাবে আনন্দিত। এটা স্বীকৃতি পাতে আমরা আনন্দিত, আমরা উৎফুল্লিত। আমরা আশা করি এই ভোলার মহিষের দধির গুণগত মান পূর্বের মতন অব্যাহত থাকবে। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা বলেন, ভোলায় সারা বছর যে দুধ উৎপাদন করা হয় তার 70% ব্যবহৃত হয় দই তৈরিতে, যার বাজার মূল্য 220 কোটি টাকা। ভোলা জেলার মহিষ থেকে প্রায় 17 থেকে 18 হাজার মেট্রিক টন দুধ উৎপাদিত হচ্ছে। এই দুধ দ্বারা বেশিরভাগ এই দুধের বাজার মূল্য প্রায় 220 থেকে 222 কোটি টাকা। এই দুধ দ্বারা বেশিরভাগই টক দধি উৎপাদিত হচ্ছে, প্রায় 70% দুধের টক দধি উৎপাদন হচ্ছে। এই টক দধি ভোলা জেলারও চাহিদা যথেষ্ট, বরিশালের চাহিদা যথেষ্ট। এছাড়া ভোলা বরিশালের চাহিদা মিটায়েও ঢাকা, চট্টগ্রাম এই টক দধি রপ্তানি করা হয়। মহিষের কাঁচা দুধের দইয়ে সব ধরনের খাদ্য উপাদান রয়েছে। এই দইয়ে ক্যালসিয়াম, ভিটামিন বি সহ নানা উপাদান থাকায় দেহের জন্য বেশ উপকারী বলে জানান সিভিল সার্জন। ভিটামিন বি কমপ্লেক্স থাকে, ক্যালসিয়াম থাকে, ম্যাগনেসিয়াম থাকে। এই যে খনিজ লবণগুলো, এগুলো কিন্তু আমাদের স্কিনকে ঠিক রাখে, প্লাস আমাদের হাড়কে মজবুত করতে সাহায্য করে। আর এখানে দইয়ের ভিতরে যে ব্যাকটেরিয়া থাকে ল্যাক্টোবেসিলাস, এই ব্যাকটেরিয়াটা কিন্তু আসলে আমাদের খাদ্য হজমে সহায়তা করে, প্লাস আমাদের যে বিভিন্ন ডায়রিয়া এবং পেটের অসুখ থেকে আমাদেরকে রক্ষা করে। জিআই পণ্যের স্বীকৃতি মেলায় ভোলার টক দই গ্রামীণ অর্থনীতি বিকাশের ক্ষেত্রে বড় ভূমিকা রাখবে বলে জানান জেলা প্রশাসক। আমরা যখন স্বীকৃতি পেলাম তখন এইটি আমরা মার্কেটিং করার চেষ্টা করব বাইরের জেলাগুলো, তারপরে এমন এক সময় আসবে হয়তো বাইরেও দেশেও আমরা রপ্তানি করার চেষ্টা করব, সেটা আরও পরের কথা। এখন আমাদের ভোলার গন্ডি সেরিয়ে আশেপাশে পেরিয়ে আশেপাশের জেলাগুলোতে আমরা এইটা মার্কেটিং করার একটা চেষ্টা করতেছি। জেলার প্রাণী সম্পদ কার্যালয়ের তথ্য বলছে, 7 উপজেলার চরের মহিষের খামারগুলো থেকে প্রতিদিন 15 থেকে 20 মেট্রিক টন দুধ উৎপাদন হয়। জেলায় এবছর মহিষের দুধ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 20,000 মেট্রিক টন, যার বাজার মূল্য প্রায় 250 কোটি টাকা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। কৃষি জমিতে গড়ে উঠেছে ইট ভাটা, তার ভেতরেই চলছে করাতকল। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে পরিবেশ। দীর্ঘদিন এই অবৈধ ইট ভাটার বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিলেও শীঘ্রই অভিযান চালিয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের। পটুয়াখালীর সদর উপজেলার ভুরিয়া ইউনিয়নের শৈলা গ্রামের একটি ইট ভাটার দৃশ্য এটি। কৃষি জমির বুক চেড়ে গড়ে ওঠা এই ইট ভাটায় নিয়মের তোয়াক্কা না করে চলছে করাতকল। স্থানীয়দের অভিযোগ, পাশাপাশি দুটি ইটভাটার কালো ধোঁয়া এবং করাতকলের শব্দ দূষণ 4টি শিক্ষা প্রতিষ্ঠান সহ আশেপাশের জীবনযাত্রা করে তুলেছে দুর্বিষহ। ব্রিক ফিল ওটা থাকার উচিত আসলে না, ওটার কারণে আমাকে ধোঁয়ায় আমাকে বই খাতা নষ্ট হয়ে যায়, তাতে আমাদের নাকে মুখে ঢুকে যায়, আবার কাশও হয়। প্রতি বছর তার পানি আমাদের এই প্রতিষ্ঠানে ঢুকে প্রতিষ্ঠানে জলাবদ্ধতা সৃষ্টি করে এবং আমাদের এই 3-4টি প্রতিষ্ঠানে সে পাঠদান কার্যক্রম ব্যাহত হয়। এই যে 1 কিলোর ভিতরে 2টা ব্রিক ফিল্ড, এই যে কালো ধোঁয়া, এই যে আপনার যে ইটের গুঁড়ো, রাবিশ, এগুলো সব কিছু নষ্ট করে ফেলায়। আগে অনেকবার নিষেধ করা হয়েছে, তারপরেও তো তারা শুনতেছে না। এটা তো এখন পরিবেশের জন্য সমস্যা হইতে গেছে। এই ব্রিক ফিলের কারণে মনে করেন ধোঁয়ায় নারকেল গাছে নারকেল হয় না, ফসল হয় না, বা মানুষের ক্ষতি হয়। অবৈধ ইটভাটা নিয়ে মেসার্স হিমা ব্রিক্সের মালিকের কাছ থেকে জানতে চাইলেও মেলেনি কোনো যুক্তিসঙ্গত উত্তর। আইন অনুযায়ী কৃষি জমিতে ইটভাটা নিষিদ্ধ হলেও নেই প্রশাসনের নজরদারি। অবৈধ ইটভাটার সঙ্গে করাতকল, এসব কার্যক্রম হুমকির মুখে ঠেলে দিচ্ছে জনপদ। আইন অনুযায়ী আমরা 1 কিলোমিটার মধ্যে স্কুল, কলেজ, মাদ্রাসা এগুলো থাকলে
পরিবেশগত ছাড়পত্র দিতে পারি না। যদি এ ধরনের প্রতিষ্ঠানের ইটভাটার পরিবেশগত ছাড়পত্র দেওয়া থাকে তাহলে আমরা ভাটাটির ছাড়পত্র বাতিল করব এবং তাদের বন্ধের নির্দেশনা দিব। দ্রুত আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানায় সদর উপজেলা প্রশাসন। যে স্কুলগুলি রয়েছে বা বিদ্যালয়, তাদের যে 1 কিলোমিটারের মধ্যে যে ইটভাটাগুলি নির্মাণ হয়েছে সেটা আসলে খুবই অগ্রহণযোগ্য একটা বিষয়। এটা মানা যাচ্ছে না, কারণ হলো এটা পরিবেশগত, আমি মনে করি এটা হুমকির, যেমন পরিবেশগত হুমকি, এমনি পাশাপাশি হলো সেই যে শিক্ষা প্রতিষ্ঠানে যে ছাত্রছাত্রী রয়েছে তাদেরও কিন্তু এখানে স্বাস্থ্যগত এবং পরিবেশগত কিন্তু ঝুঁকি রয়েছে। এই ধরনের অভিযোগ আমি যদি পাই, আমি সেটির আসলে বন্ধের আমি ব্যবস্থা নিব। পটুয়াখালী সদর উপজেলায় 26টি ইটভাটার 12টিরই নেই কোনো সরকারি অনুমোদন। এতে পরিবেশ, 3 ফসলি জমিসহ শিক্ষার পরিবেশ নষ্ট করছে এই অবৈধ ইটভাটা ও করাতকল। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত এই বিষয়ে কঠোর ও কার্যকর ব্যবস্থা নেবে, এমনটাই আশা স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। একে তো শ্রমিক ও সেচ সংকট, তার উপর কনকনে শীত ও ঘন কুয়াশায় বৈরী আবহাওয়া, এতে ব্যাহত হচ্ছে ঝালকাঠিতে বোরো আবাদ। এরই মধ্যে সার, কীটনাশক ও উপকরণের দাম বাড়ায় হতাশায় ভুগছেন চাষিরা। শীতের বৈরী আবহাওয়ায় বোরো আবাদে বাধাগ্রস্ত ঝালকাঠির কৃষকরা। সেই সাথে সার, কীটনাশক এবং বীজ সহ উপকরণের দাম বাড়ায় বিপাকে পড়েছেন তারা। পলি পড়ে ভরাট হয়ে গেছে খালগুলো, ফলে সময় মতো সেচ দিতে না পারায় রোপণ করা বোরোর ক্ষেত শুকিয়ে ফেটে যাচ্ছে। অন্যদিকে শ্রমিক সংকটে বীজতলা থেকে চারা উত্তোলন, জমি তৈরি এবং রোপণ প্রক্রিয়া ব্যাহত হচ্ছে। লেবার পাচ্ছি না, তার জন্য নিজেরা চাষ করি। ওষুধেরও দাম বেশি, এবার সব জিনিসেরই আর কি দাম বাড়তি। এবার 800-1000 টাকা আপনার লেবার খরচ, এগুলা ঠিক মতো বহন করতে পারতেছি না। সময় মতো পানি, তারপরে সার, বীজ এইগুলা যদি না পাওয়া যায় তাহলে বড় চাষ করতে অনেক কষ্টই হইব। বদলায় যে দাম হেতে পোষে না বদলারে দিয়া, নিজের কাছ নিজেই এই শীতে বদলা পাওয়া যায় না। সরকার যদি আমাকে এইটা কিছু একটু নিয়ন্ত্রণ আইনে দিত তো আমাকে অনেক ভালো। ঝালকাঠি জেলায় চলতি মৌসুমে 13,800 হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ, যার মধ্যে বীজতলা তৈরি হয়েছে 765 হেক্টর জমিতে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, শীত এবং কুয়াশার কবল থেকে বীজতলা রক্ষার জন্য কৃষকদের দেয়া হচ্ছে প্রয়োজনীয় পরামর্শ। কৃষকদেরকে কিন্তু আমাদের মাঠ পর্যায়ের উপসহকারী কৃষি কর্মকর্তা থেকে উপজেলা এবং জেলা পর্যায়ের কর্মকর্তাগণ কিন্তু নিয়মিত কিন্তু কৃষকদেরকে এই ব্যাপারে কিভাবে এই যে তীব্র শৈত্যপ্রবাহ হলে এই বীজতলার কিভাবে যত্ন নিবে সেই সব ব্যাপারে কিন্তু তাদেরকে পরামর্শ প্রদান করি। মনে হচ্ছে যে প্রতীয়মান হয় যে আবাদ কিন্তু লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে। সার ও কীটনাশক সহ অন্যান্য উপকরণের মূল্য কমিয়ে সহনশীল করার দাবি কৃষকদের। তা না হলে বোরো আবাদে এ জেলায় লক্ষ্যমাত্রা অর্জন না হওয়ার আশঙ্কা করছেন তারা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। এই ছিল আজকের বিভাগীয় খবরে। আগামীকাল নতুন স্বাদ ও ভিন্ন গল্পে আবারও হাজির হব, সাথেই থাকবেন।